আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাবি, এই মেয়েগুলোকে মজা দেখানোর একটা ভালো উপায় আছে আমার কাছে। নূর সানার দিকে তাকিয়ে বলল। মানে? সানা দুষ্টু হেসে বলল, এক্ষুনি দেখাচ্ছি। কথাটা বলেই সানা নূরের পায়ের সামনে পা রাখতেই নূর হোঁচট খেয়ে পড়ে গেল। নূর আচমকা পড়ে যাওয়ায় একটু আওয়াজ করে উঠল। এটা দেখে আদিত্যর সাথে সাথে দৌড়ে নূরের কাছে এসে নূরকে ধরে বিচলিত হয়ে বসল। কি হয়েছে? কিভাবে পড়লে? বেশি ব্যথা পেয়েছো? কোথায় লেগেছে বলো না প্রাণ পাখি। নূর কিছু বলতে যাবে তার আগেই সানা তড়িঘড়ি করে বলল, ইস ভাবি, মনে হয় কত ব্যথা পেয়েছে, হয়তো উঠে দাঁড়াতেও পারবে না। কথাটা বলেই নূরের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। ওর বুঝতে পারল এসব ওর প্ল্যান। আদিত্য কোনো কিছু না ভেবে নূরকে পাজা কোলে তুলে নিল। ওকে কোলে নিয়েই হাঁটা শুরু করলো। পেছন থেকে শাইম মুখে আঙ্গুল দিয়ে শীষ দিয়ে উঠল। বাকি সবাই তালি বাজাতে লাগলো। নূর লজ্জায় আদিত্যের বুকে মুখ লুকালো। একবার মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখলো সবগুলোর মুখের উপর যেন বাজ পড়েছে। নূরের মনে মনে প্রচুর মজা লাগছে মেয়েগুলোকে এভাবে দেখে। নূর মেয়েগুলোর দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে আদিত্যের গলা জড়িয়ে ধরে আদিত্যের বুকে মাথা রেখে বিজয়ী হাসি দিয়ে মেয়েগুলোর দিকে তাকিয়ে রইল। নূরের এসব কাজ আদিত্যের চোখ এড়ালো না। আদিত্য ভ্রু কুঁচকে একবার মেয়েগুলোর দিকে তাকালো, আবার নূরের দিকে তাকালো। আদিত্য এতক্ষণে আসল ঘটনাটা বুঝতে পারল। আর বুঝতে পেরে আদিত্য ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে হেসে দিল। তানি আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, দেখছো ভাইয়া কত কেয়ারিং, তুমি আজ পর্যন্ত একবারও আমাকে কোলে নাওনি। আবির বলে উঠল, তো তুমিও কি নূর ভাবির মতো পাতলা নাকি? নিজের ওজন দেখেছো? তোমাকে উঠালে আমি উপরে উঠে যাব। ফট করে কথাটা বলে আবির যখন বুঝতে পারল ও কি বলে ফেলেছে, তখন জিহ্বায় কামড় দিয়ে ভয়ে ভয়ে তানির দিকে তাকালো। তানি তেলে বেগুনে জ্বলে উঠে রাগে কটমট করে বলল, কি কি বললে তুমি? আমি মোটা? ঠিক আছে, আজকের পরে আমার কাছে আবার এসো, তখন দেখাবো মজা। কথাটা বলেই তানি ওখান থেকে গটগট করে চলে গেল। শাইম বলে উঠল, এটা কি করলে বুড়ো? ঘুমন্ত বাঘটিকে জাগিয়ে দিলে। এখন তো তোমার উপর ওয়ালাই বাঁচতে পারে। আমার সমবেদনা তোমার সাথে বুড়ো। আবির বিড়বিড় করে বলল, আব তেরা ক্যা হোগা আবির? সব তোর জন্য হয়েছে ভাই। কি দরকার ছিল এত হিরোগিরি দেখানোর? নিজেকে হিরো সেজে চলে গেলে আর এখানে আমাকে ফাঁসিয়ে গেলে। হায় আমার কিউটি। তারপর আবিরও দৌড়ালো তানির পিছনে। পুরো ফার্ম হাউস আজ নতুন বধূর সাজে সজ্জিত করা হয়েছে। চারিদিকে নানা রকমের ফুল আর ফেয়ারি লাইট দ্বারা সাজানো হয়েছে। পুলের পাশে একটা স্টেজ করা হয়েছে। স্টেজের সাথে বড় বড় জরির অক্ষরে লেখা আছে নূর আর আদিত্যের গায়ে হলুদ। ফার্ম হাউস জুড়ে মানুষের সমাগম। বাচ্চা কাচ্চারা এদিক ওদিক ছোটাছুটি করছে। সবার মাঝেই খুশির আমেজ বিরাজ করছে। করবে নাই বা কেন? বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। এত কিছুর মাঝে আদিত্যের মেজাজটা চরম খারাপ হয়ে আছে। কারণ আজ 2 দিন হয়ে আসলো আদিত্য ওর নূর পাখির সাথে দেখা করতে পারেনি, ওর সাথে কথাও বলতে পারেনি। বাড়ির মুরব্বীরা বলেছে হলুদের আগে নাকি বর কনের দেখা করা ঠিক না। আদিত্য যদিও এসব মানে না, তবুও ও কিছু করতেও পারছে না। কারণ ওর ওপর সব সময় কয়েক জোড়া শকুনের চোখ গেড়ে বসে থাকে। যেমন এখনো ওর সামনে বিনা বেতনের বডিগার্ডের মতো দাঁত কেলিয়ে বসে আছে সবগুলো। এদের জন্যই আজ এক বাসায় থেকেও আমি আমার প্রাণ পাখিকে এক নজর দেখতেও পারছি না। ইচ্ছে তো করছে সবগুলোকে পানিতে চোবাতে। এসব দেখে আদিত্য চোখ গরম করে ওদের দিকে তাকালো। আবির জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, এমনে তাকাস কে? আমাদের কি দোষ? আমরা কি নিজের ইচ্ছায় এসব করছি নাকি? বড়রা আমাদের যেটা করতে বললো আমরা সেটাই করলাম। তুই তো জানিসই আমি আবার মুরব্বীদের কথা একদম বাধ্য ছেলের মতো পালন করি। আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, হুম, তা তো আমি ভালো করেই জানি। তুই কত বাধ্য ছেলে। ব্যাপার না বেটা, সময় আমারও আসবে, তখন আমিও দেখব তুই কত বাধ্য ছেলে হতে পারিস। তোদের সব কয়টাকে দেখে নেব। শাইম বলে উঠল,
ব্রো, তুমি তো এমন ভাব করছো যেন তুমি কত শত বছর ভাবিকে দেখো না। আরে মাত্র 2 দিন হচ্ছে, এতে এত ড্যাম্পারেট হওয়ার কি আছে? বি এ ম্যান ব্রো। তাসির বলে উঠল। আরে রাগ করছিস কেন? আর কিছুক্ষণ পরে এমনিতেই নূরকে দেখতে পাবি। এখন মুড নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চল। আদিত্য আর কিছু না বলে মাথা বাঁকিয়ে রেডি হতে লাগলো। নূরকে দেখার জন্য আদিত্যের পরাণ পাখি ছটপট করছে। সানা আর তানি নূরকে হলুদের জন্য রেডি করছে। নূরও মনে মনে আদিত্যকে অনেক মিস করছে। নূরের চারিদিকেও বডিগার্ড দিয়ে ঘেরা, এমনকি নূরের ফোনটাও ওরা নিয়ে নিয়েছে, যার জন্য আদিত্যের সাথে একটু কথাও বলতে পারছে না। আদিত্যকে দেখার জন্য ওর মনটাও খুব ছটফট করছে। নূরকে এভাবে মুখ ছোট করে বসে থাকতে দেখে তানি সানার কাঁধে হালকা ধাক্কা মেরে চোখের ইশারায় নূরকে দেখালো। সানা সেটা দেখে দুষ্টু হেসে গেয়ে উঠল। भीगे भीगे सर कपड़े में तेरा इंतजार करो, धीरे धीरे दिल के जमी को तेरे है नाम करो। সানার গান শুনে নূর লজ্জায় পড়ে গেল। তানি দুষ্টু হেসে বলল, বাবা গো বাবা, কি প্রেম! ভাবা যায় এগুলা? মাত্র একদিন জিজুকে না দেখে আমাদের নূর রানীর যেন রাতের ঘুম আর দিনের শান্তি হারাম হয়ে গেছে। তানির কথায় সানা হেসে দিল। নূর আমতা আমতা করে বলল, এমন কিছুই না, তোরা শুধু শুধু বেশি বুঝছিস। হুম, সবই জানি। এখন আর এত সাধু সাজতে হবে না, তাড়াতাড়ি রেডি হন। তারপর নিচে যেয়ে আপনার দিলের জান, পরাণের পরাণ স্বামীর চাঁদ মুখের দর্শন কইরেন। কথাটা বলেই তানি আর সানা দুজনেই হাসতে লাগলো। আর নূর তো লজ্জায় শেষ। নূরকে সাজানো শেষ হলে তানি সানার দিকে তাকিয়ে বলল, তুমি নূরের কাছে থাকো, আমি বাইরের সিচুয়েশন দেখে আসি। সানা মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। তানি সিঁড়ি পেয়ে নিচে নামছিল। তখনই সামনে থেকে আবির আসছিল। তানিকে নামতে দেখে আবির তানির দিকে তাকিয়ে হা হয়ে গেল। হলুদ শাড়িতে তানিকে অনেক সুন্দর লাগছে। আবির তানির কাছে এসে দুষ্টু হেসে বুকের বাম পাশে হাত রেখে বলল, হাই মে মার যাওয়া জানেমান, আজ তো তোমার কিউটনেস ওভারলোড হয়ে গেছে। আমার তো ভয় করছে কারোর নজর না লেগে যায় আমার কিউটির উপর। তানি মনে মনে খুশি হলেও উপরে সেবা বুঝতে না দিয়ে অ্যাটিটিউডের সাথে বলল, এক্সকিউজ মি, হু ইজ ইউর জানেমান? আর ইউ টকিং টু মি? অ্যান্ড বাই দ্য ওয়ে, হু আর ইউ? এর কথায় আবির ভ্যাবাচাকা খেয়ে গেল। ভ্রু কুচকে বলল, কি বলছো এসব কিউটি? আমাকে চেনো না? তানি একটু চিন্তা করার ভাব ধরে বলল, ইয়েস, মনে পড়েছে। আপনি তো আমাদের হ্যান্ডসাম জিজুর সেই আউট অফ ফোকাস ভাইটা না? হোয়াট? হ্যাঁ, ঠিকই বলেছি। আর হ্যাঁ, শুনুন মিস্টার হোয়াটএভার, আজ এখানে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই। আপনার সামনে এখন যে আছে সে হলো অপোজিট সাইডের কনের বোন। কথাটা মনে রাখবেন, বুঝেছেন মিস্টার? কথাটা বলেই তানি অ্যাটিটিউডের সাথে হাত নিয়ে কাঁধে থাকা চুলগুলো ঝটকা মেরে চলে গেল। তানি চলে যেতেই আবির বাঁকা হেসে বিড়বিড় করে বলল, আচ্ছা, তো আমার সাথে বরপক্ষ কোনে পক্ষ খেলা হচ্ছে। ঠিক আছে কিউটি, এখন থেকে আমিও তোমাকে অপোজিট সাইডের খেল দেখাবো। তুমিও দেখবে এই আবির কে চিজ হ্যায়। শাইম ফোনে কথা বলতে বলতে স্টেজের দিকে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো। শাইম একটু বিরক্তির ভঙ্গিতে সামনে তাকালো। সামনে তাকাতেই শাইমের চোখ সামনের ব্যক্তির উপরেই আটকে গেল। চোখে মুখের উপর থেকে বিরক্তিভাব সরে গিয়ে সেখানে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়ল। শাইম হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। শাইমের সামনে থাকা মেয়েটা এতক্ষণে বিনতির সুরে বলে উঠল, প্লিজ আমাকে বাঁচান, আমার পিছনে কিছু মিনিস্টার পড়ে আছে। মেয়েটার কথায় শাইমের ঘোর কাটল। শাইম ভ্রু কুচকে বলল, কি হয়েছে আপনার? কেন বিপদে পড়ছেন? মেয়েটি মাথা ঝাঁকালো। মানে হ্যাঁ। শাইম মেয়েটিকে আশ্বস্ত করে বলল, আপনি একদম চিন্তা করবেন না, এখানে আপনি সেফ আছেন, আমি আপনার কিছু হতে দেব না। মেয়েটা পিছনের দিকে তাকিয়ে কিছু একটা দেখে দ্রুত গিয়ে শাইমের পিছনে লুকালো। শাইম সেটা দেখে মাথাটা পিছনের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে? এত ভয় পাচ্ছেন কেন? মেয়েটা ভীতু চোখে তাকিয়ে সামনের দিকে ইশারা করে বলল, ওই যে দেখুন, চলে এসেছে মিনিস্টারগুলো।
প্লিজ ওদের হাত থেকে আমাকে বাঁচান। সাইম মনে মনে ভাবলো মেয়েটাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালে নিশ্চয়ই আমার উপর ফিদা হয়ে যাবে। কথাটা ভেবে সাইম হিরোদের মতো অ্যাটিটিউড নিয়ে সামনে তাকালো। সামনে তাকাতেই সাইম ভ্যাবাচাকা খেয়ে গেল। ওর সব হিরোগিরি ফুস হয়ে গেল। সাইম বেয়াক্কেলের মতো তাকিয়ে আছে, কারণ ওর সামনে কোনো গুন্ডা না, বরং 8-10 বছরের 4-5টা বাচ্চা দাঁড়িয়ে আছে। সাইম সামনে তাকিয়ে এই পিছনের মেয়েটিকে জিজ্ঞেস করলো, পিছনের মেয়েটা বলে উঠল, হ্যাঁ তো এরাই তো সবচেয়ে বড় মিনিস্টার। এদের বাচ্চা ভেবে ভুল করবেন না, এইসব বাচ্চারা বড় বড় মিনিস্টারদেরও হার মানায়। মেয়েটার কথায় সাইমের এবার অজ্ঞান হওয়ার উপক্রম। কি সব আবোল তাবোল কথা বলছে, মেয়েটা কি পাগল নাকি? সাইমের ভাবনার মাঝে সামনে থাকা বাচ্চাগুলো রাগী স্বরে বলে উঠল, আঙ্কেল আপনি আমার সামনে দিকে সরে যান, ওই চোর মেয়েটার সাথে আমাদের বোঝাপড়া আছে। বাচ্চাদের কথায় সাইম আরো বেশি অবাক হলো। ওর সামনে এসব কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। পেছনের মেয়েটা এবার তেড়ে এসে বাচ্চাদের সামনে আঙ্গুল তুলে রাগী স্বরে বলল, এই চোর কাকে বলছিস তোরা? হ্যাঁ, মানুষ চিনিস? থাপ্পড় মারবো এখন, চিহ্ন থাকবে সারা জীবন। বুঝতে পেরেছিস বিচ্ছু বাহিনী? বাচ্চারাও আঙ্গুল তুলে আরো রাগী স্বরে বলল, ও হ্যালো, আমরা আপনার এইসব ফালতু হুমকিতে ভয় পাই না, বুঝেছেন? আপনি আমাদের আইসক্রিম চুরি করে ভেঙেছেন, তো আপনাকে চোর বলবো না তো কি বলবো? একবার কেন 100 বার চোর বলবো, চোর চোর চোর। এই দেখ, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, আমি মোটেও আইসক্রিম চুরি করিনি। ওখানে একটাই স্ট্রবেরি আইসক্রিম ছিল, আর আমি আগে পেয়েছি তাই আমি নিয়ে নিয়েছি। তাহলে চুরি হলো কি করে? একদম মিথ্যা কথা বলবেন না, আইসক্রিম আগে আমরা পেয়েছিলাম, যেটা আপনি ছিনিয়ে নিয়ে দৌড়ে চলে এসেছেন। ভালোই বলছি, আমাদের আইসক্রিম আমাদের ফিরিয়ে দিন, নাহলে আপনার জন্য অনেক খারাপ হয়ে যাবে। মোটেও না, এটা আমার আইসক্রিম, আর আমার জীবন থাকতে এই আইসক্রিম কেউ আমার কাছ থেকে নিতে পারবে না। আপনার না আমাদের। আমাদের। এদের কাণ্ড দেখে সাইমের মাথা ঘুরে যাচ্ছে। লাইক সিরিয়াসলি, সামান্য একটি আইসক্রিমের জন্য এরা এমনভাবে লড়াই করছে যেন নিজেদের জীবন নিয়ে কাড়াকাড়ি করছে। এদের এমন অবস্থা দেখে সাইম জোরে একটা ধমক দিয়ে বলল, স্টপ! কি হচ্ছে এইসব? হ্যাঁ, পাগল হয়ে গেছো তোমরা? সামান্য একটা আইসক্রিমের জন্য কেউ এভাবে ঝগড়া করে? সাইমের ধমকে সবাই চুপ হয়ে মাথা নিচু করে মিনি বিড়ালের মতো দাঁড়িয়ে রইল। সাইম বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, বাচ্চারা, এভাবে বড়দের সাথে কথাটা বলাটা বাড ম্যানার্স। তোমরা জানো না তোমাদের যত আইসক্রিম লাগবে সেটা কোটাররা বয়দের বললেই ওরা এনে দিবে, বুঝেছো? বাচ্চারা মাথা ঝাঁকালো, মানে ঠিক আছে। সাইম এবার মেয়েটির দিকে তাকিয়ে বলল, আর আপনি বড় হয়ে এভাবে বাচ্চাদের সাথে কথা বললে ওরা কি শিখবে? এখন সবাই একজন আরেকজনকে সরি বলে সব মিটমাট করে নাও। দুজনরাই অনিচ্ছা সত্ত্বেও অন্যদিকে তাকিয়ে থেকে দায়সারাভাবে সরি বলে দিল। সাইম মুচকি হেসে বলল, গুড, বাচ্চারা যাও, তোমরা এখন গিয়ে খেলা করো। সাইমের কথা মতো বাচ্চাগুলো ওখান থেকে চলে গেল। যেতে যেতে পেছন দিকে মেয়েটার দিকে একবার তাকিয়ে হাতের 2 আঙ্গুল দিয়ে একবার নিচের চোখের দিকে দেখিয়ে আবার মেয়েটার চোখের দিকে ইশারা করে বোঝালো যে ওরা মেয়েটাকে দেখে নিবে। মেয়েটার চোখ কুচকে রাগী চোখে তাকিয়ে চোখের ইশারায় বোঝালো যে সে ওদের দেখে ছাড়বে। সাইম গলা খাকারি দিয়ে বলল, বাই দ্য ওয়ে, আপনারা নামটা তো জানা হলো না, নাম কি আপনার? আপনি কি বিয়েতে এসেছেন? মেয়েটি সাইমের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার নাম নিশি, আমি এখানে আমার মামাতো ভাই আদিত্য ভাইয়ের বিয়েতে এসেছি। আপনি জানেন কি হয়েছে? সাইম মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই নিশি আবার বলে উঠল, আরে আপনি কি করে জানবেন? আপনাকে তো বলাই হয়নি। কি যে বলবো, জানেন সেই সকাল থেকে রেডি হয়ে বসে আছি এখানে আসবো বলে। আপনি তো জানেনই মেয়েদের রেডি হতে কত সময় লাগে, কত কিছু করতে হয়। এত কষ্ট করে রেডি হওয়ার পর মা কি বললো জানেন? সাইম আবারও মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই নিশি আবারও বলে উঠল, আরে আপনি কি করে জানবেন? আমি বলছি শুনুন, তার নাকি আজ মাথা ব্যথা করছে, সে নাকি আজ আসতে পারবে না। তখন কেমনটা লাগে বলেন? আরে চুপ করেন তো, আমি বলছি শুনুন।
আমার এত কষ্ট করে রেডি হওয়া তো আর বিফলে যেতে পারে না, তাই না? বিয়েতে এসে সেলফি না তুললে আমি আজকের স্ট্যাটাস কি করে দিব? আমার ফলোয়াররা তো আমার দর্শনের আশায় বসে থাকবে, তাই না? তাই আমি মাকে বললাম, তুমি থাকো তোমার মাথা ব্যথা নিয়ে, আমি একাই গেলাম। ভালো করেছি না বলেন? হ্যাঁ ম্যান। শাইমকে থামিয়ে দিয়ে নিশি আবার বলে উঠল,